সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হাওয়ার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার বিচার হবে না ভাবছো? ঠিকই বিচার হবে। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা বিনা দোষে ভুগছে, এটা কি কোনো ন্যায্য বিচার নেই? তুমি এসো। সারাদিন তোর কোনো খোঁজ নেই, খবর নেই, একটা টেলিফোনে তোকে পাওয়া যাচ্ছে না। সে সকাল থেকে তুই উধাও, এখন রাত দুপুরে তুই দিনাজপুর থেকে ঢাকায় এসে উপস্থিত হয়েছিস। আবু, তোমরা যাই বলো না কেন, আমার কাছে মনে হয় আমি চোখ দিয়ে আর কোনোদিন কিছু দেখতে পাবো না। জয়, কি বলো? আচ্ছা ডক্টর বললো নিশিকে অ্যাডমিট করাতে, তো একটা সার্জারি করতে হবে ছোট। সার্জারি কেন, সিরিয়াস কিছু? না না, তেমন সিরিয়াস কিছু না, ডক্টর তাই বললো। তো একটু অ্যাকাউন্টসে যেতে হবে আমাদেরকে, টেনশন কিছু নেই। হ্যাঁ হ্যাঁ চলো। আমাকে বলো বৌমা, এই স্বামীর আমেরিকায় ছিল এত বছর, ও কি করলো না করলো, ভালো মন্দ কোনোদিন আমরা খোঁজ নিয়ে দেখেছি বলো? না। তাহলে এখন এটা তো আমেরিকা না, এটা বাংলাদেশ। ও এখানে কি করলো না করলো সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই আমাদের আছে, আমাদের মাথা ঘামানোর দরকার আছে নিশ্চয়ই। ও যে আজকে একটা মেয়েকে নিয়ে, কি মেকানিকের মেয়ে, তাদেরকে নিয়ে সে একা গাড়িটা চালিয়ে ড্রাইভার ছাড়া ঢাকায় গেল, সেটা আমরা মেনে নিব? মেনে নেওয়া যায় বলো? আর তোমার শ্বশুর ওই সাদা মনের মানুষ, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, মানুষ মানে কথা চিন্তা করে না। পড়ে এই এই সাজ্জাদ, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? বারে রাইস মিলে যাচ্ছি। স্বামী যে ঢাকায় গেছে তুই জানিস? হ্যাঁ শুনলাম। কিভাবে জানিস? ওই যে নিচে ওরা বলছে। ও বস। ও গাড়ি নিয়ে গেছে তাই তো? তাই শুনেছিস? কাকে নিয়ে গেছে? ড্রাইভার নিয়ে গেছে? না নেয়নি তাই তো? কি করে গেল? ঢাকা, এটাকে আমেরিকা? তা ঢাকা, ঢাকায় সে এত বড় রাস্তা একা কি করে গাড়ি চালিয়ে গেল? আর কাকে নিয়ে গেছে? মেকানিকের মেয়েকে। মান সম্মানের কথা একটু চিন্তা করবে না? তোরা একটু ভেবেছিস? আর আমাদের পরিবারের সম্মানের ব্যাপারটা তো দেখতে হবে নাকি? আশেপাশের দুজন লোক যদি একটা কটু কথা বলে, সেটা সুযোগ আমরা কেন দেব? আচ্ছা মা, মানে আমি বুঝছি না যে এটার সাথে আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপারটা কি, আমি ঠিক বুঝছি না। ও তা তো অবশ্যই, তোমার তো বোঝার কথা না, বাবার মতোই যে সাদা মনের মানুষ, কোনো চিন্তা নাই ভাবনা নেই, রাস মিলে যায় আসি খাই ঘুমাই, তোমার তো বোঝার কথা না। বসে থাকো সব।
আহা, কে বলো তো? খুব ইজি ভাই, বব ডিলান। When I am alone with dreams of you. কি চমৎকার, কি অসাধারণ কথা, তাই না? আচ্ছা, বিনোদনের পাতাকে একটু খবর দাও তো, বব ডিলানকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এই সংখ্যায় কোনো আইটেমই থাকলো না। এইভাবে আর কিভাবে যে কি বলবো। আচ্ছা শোনো, জার্নালিজম দুই ভাগে ভাগ করা যায়। এক, নিউজ তোমার কাছে আসবে। দুই, তুমি নিউজের কাছে যাবে, ওদের কাছে গিয়ে ইউ টেক দেম, ইউ অবজার্ভ দেম। এইভাবে যদি সিনসিয়ারলি 10-12 বছর তুমি এর সাথে লেগে থাকো, একটা সময় এসে সবাই তোমাকে জার্নালিস্ট হিসেবে ট্রিট করবে। তুমি অবশ্য ঠিক পথেই আছো। দিনাজপুরের মেকানিক্স ওই মেয়েটি, কি জানি নাম বেশ, কি জানি নাম ছিল, বেশ ভালো। জয়া। হ্যাঁ, নিউজটা কিন্তু চমৎকার হয়েছে। দেখছো কিরকম সাড়া পড়েছে সমগ্র দেশে। তুমি অবশ্য একটা ধন্যবাদ আমার কাছে পাবে। আর শোনো, তোমার যেখানে যা লাগে তুমি ছুটে যাবে, খুঁজতে থাকবে, নিউজ খুঁজতে থাকবে। আর আমি তো আছি, যা পারবে না আমাকে বলবে, আমি না পারলে অফিস তোমাকে সাপোর্ট দেবে। মূল হলো কি জানো? কন্টেন্ট। জার্নালিজমের মূল বিষয়টাই হইল কন্টেন্ট। এবং ওই যে মেকআপটার দিকেও তোমার খেয়াল রাখতে হবে। তাই কন্টেন্টটা খুঁজে তোমাকে নিউজটা খুব দ্রুত ডেলিভারি দিতে হবে। ভাই, এই কমপ্লেনটা কিন্তু আপনি আমাকে দিতে পারেন না। টপিক সিলেক্ট করেছি আমি, যোগাযোগ করেছি আমি, বাসের টিকিটটা পর্যন্ত করেছি আমি। এরপরও মাসে এতগুলো অ্যাসাইনমেন্ট করার পর অফিসের কাছে স্টিল আমি 2টা পেমেন্ট পাই। আপনি এখনই অ্যাকাউন্টসকে বলে দেন আমার টাকা ক্লিয়ার করতে। ওই অ্যাকাউন্টসের লোকজনকে নিয়ে না আমি পারছি না। একটা কাজ যদি ঠিক মতো করতে পারতো, আজকে আমি সবগুলোকে শোকজ করবো। আমার রিপোর্টারদের যদি ঝামেলা রাখে, আরে 2 মাসের মাথায় তো আমার পত্রিকায় লাল বাতি জ্বলবে। কি করে না? আপনি একটু ভিতরে আসেন তো। মামা, তুমি অফিসে চলে যাও। এখানে বসে থেকে তো কোনো কিছু করার নেই। আর আজকে তো অপারেশন হচ্ছে না, তুমি খামাকা কাজের কেন ক্ষতি করবে? তুমি যাও, আমি তো আছি, আমি পারবো। তুই তো সবই পারবি রে মা। আমার অফিস নিয়ে না বিরাট ঝামেলা, সকালে না গেলে না জানি কি অবস্থা। না না না, চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ রে বাবা, এমন একটা চাকরি করি সেখানে আগে সিগনেচার আর তোমার বাবা নম্বর যেখানে খুশি সেখানে। ঠিক আছে, চলো না আপনাকে জানো বাবা, এই মেয়েটা জন্মের পর থেকে যে কি পরিমাণ টেনশন আমরা ছিলাম, ও তো ম্যাচিউর বেবির চোখ ফোটে নেয়। 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিনের দিন যখন চোখ ফুটলো, তখন আমাদের পরিবারের সে যে কি আনন্দ। সেই চোখটার কে যে এমন ক্ষতি করলো। কেন নিশির কি হয়েছিল মামা? বাবা আমার লিফট, আমি অফিস যাবো, আমি যাই। আচ্ছা, ওনার ব্লাড প্রেশারটা ঠিক আছে? ঠিক আছে, জি। আপনি শুধু এই ওষুধগুলো আনিয়ে নেন, ওকে? এখনই লাগবে না? জি জি, আমি আনিয়ে নিচ্ছি। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন। কালাতে নিশ্চয়ই আপনার ঘুম হয়নি, তাই না? আপনিও তো কষ্ট করছেন। আপনার কি ঘুম হয়েছে?
ওটা তো আমার অভ্যেস আছে, অসুবিধা নেই। ও আমি যে নার্সের সাথে কথা বলছিলাম, ডক্টর মনে হয় এখন আসবে না, বিকেলে আসবে। আর যদি উনি রাউন্ডে আসে তখন হয়তো নিশিকে একবার দেখে যাবেন। আর আমি তো আছি তার জন্য। আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থেকে থাকে আপনি কাজটা শেষ করে আসেন, আপনার কাজের ক্ষতি হচ্ছে সেই জন্য বললাম। না সেটা ঠিক আছে, তারপর আপনাকে জানিয়ে যে আর টেস্টের রিপোর্টগুলো দেবে কিছুক্ষণ পরে। হ্যাঁ তো আর সার্জারিটা কখন করবে এটা তো জানাটা ইম্পর্টেন্ট। সো আপনি দোতলায় ডক্টর বসে, আপনি ওনার রুমটা চিনবেন না? হ্যাঁ হ্যাঁ পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি গিয়ে ওনার সাথে একটু কথা বলেন। আর ঋষি তো মনে হয় ঘুমাচ্ছে, ও উঠতে বলেন যে আমি সন্ধ্যা থেকে আরেকবার আসবো। আসেন। সামিম ভাই, জি। আমাদেরকে নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ এটা ঠিক, ঢাকা শহরে কাউকে চিনি না ওরকমভাবে, কিন্তু মানুষ তো চিনি। সব মানুষই আসলে একরকম, জায়গাটা শুধু আলাদা। পারবো কি পারবো না এটা আসলে এখন আল্লাহই জানে, তবে কনফিডেন্স আছে পারবো, টেনশন করো না। আমি আসলাম। হ্যালো। আচ্ছা ইরফান, বলতো আমার মাথায় কেন ঢুকছে না? আচ্ছা স্বামীর তো একটা ভালো কাজের জন্যই ঢাকায় গিয়েছে তাই না, কিন্তু মা এত রেগে যাচ্ছে কেন? আচ্ছা তুমি এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? সবাই যখন ওর বিরুদ্ধে এত খেপেছে, এটা তো আমাদের জন্য আরো ভালো। আচ্ছা এইটা আবার কেমন ভালো? আচ্ছা আমি হলেও তো একই কাজ করতাম, ওই মানুষকে হেল্প করা, মানুষের বিপদের সময় পাশে এসে দাঁড়ানো, এটা তো চৌধুরী বাড়িরই সম্মান তাই না? মানুষ নয়, মেয়ে মানুষ। তো আচ্ছা তুমি এত মাথা না ঘামালে চলবে। আরে যেতে দাও না। খুব ব্যথা করছে রে? হ্যাঁ বল। আমি নিজেকে নিয়ে একদমই ভাবছি না। আমার চোখ ঠিক হবে কিনা, আমি যদি চোখে আর কোনোদিন না দেখি তাহলে কি হবে, এসব কোনো কিছুই আমি ভাবছি না এখন। আমি ভাবছি বাবাকে নিয়ে। বাবা কি করে ঠিক একই যন্ত্রণা এতদিন ধরে সহ্য করবে? তোকে এসব কথা চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। আর এখন একটু শুয়ে রেস্ট নিবি। আয়, সাবধান সাবধান, আস্তে আস্তে আস্তে। তো ভারী কেন তুই? তো রোগীর সেবা করতে এসে এত বিরক্ত হলে কি হবে বলো? তুই ঠিক এরকম ভাবে একবার হসপিটালে ভর্তি ছিলি। আস্তে আস্তে পিছনে আস্তে। দাঁড়া। মনে আছে আমার, পিচ্ছি ছিলাম অনেক তখন, তাই না? টাইফয়েড হয়েছিল আমার। কি ভীষণ জ্বর হয়েছিল তো। উফ, বাবা তো তখন বাসায় চলে যেত, রাতের বেলা আমি আর মা থাকতাম তোর কাছে, তোর মাথার কাছে বসে থাকতাম সারা রাত। উফ কি যে জ্বালিয়েছিলি তুই। তখন অনেক শুকিয়ে গিয়েছিলাম, তাই না? সকালবেলা মা তোকে একটা ডিম সেদ্ধ দিত, তুই অর্ধেকটা খেতি আর অর্ধেকটা আমার কাছে নিয়ে এসে বলতে তুই খাবি। তাই
আমি তখন তোমাকে তুই বলে রাখতাম। তুই তো আমাকে তুই বলতি, ক্লাস 7 না 8 এর সময় তুই আমাকে তুই বলা শুরু করেছিস। খুব বেশি নাচাড়া করিস না। শোন স্বামী, তুই তো দাদাকে দেখিস বুঝেছ মারিয়া, মানে দাদা ছিল ঠিক ওর মতোই, মানে উঁচা লম্বা, ওর সাথে আর একটু লম্বা হবে, মানে টাফ ফিগারের, অত্যন্ত কঠোর একজন মানুষ। রোজ সকালে লাঠি হাতে নেমে, মানে বিচার সালিশের অনেক বিষয় ছিল তো, মানে অত্যন্ত শক্ত জাতীয় মানুষ, ঠিক আছে? কিন্তু মানুষের উপকার করার জন্যে সব সময় রেডি থাকতো, মানে এত দয়ালু টাইপের একটা মানুষ ছিল, তুই বললে বিশ্বাস করবি না, ঠিক আছে? তো সেই বংশের ছেলে, সেই রক্ত তোর গায়ে, তুই তো আমাদের বংশের একেবারে গর্ব রে। কি আয়াত হয়েছে তো, যাও না, এখন যাও না, বড়রা কথা বলছে তো, নিয়ে যাও নাকি? ওখানে গিয়ে খাও। হ্যাঁ যাও। আচ্ছা ভাইয়া, তুমি একটা ইস্যু নিয়ে, ঠিক আছে বাদ দাও, তোর বিজনেস খবর বলো। না রে, খুব চাপে আছি, এই সিজনটা ভালো যাবে না। আচ্ছা, ওখানে তো অনেক টাকা পয়সার ব্যাপার, মানে তুই কি দিচ্ছিস কিছু, নাকি সবই উড়ে দিচ্ছে? যা খরচ হলো দেখলাম জয় তো দিচ্ছে, থাকে কিছু মানুষের ফিনান্সিয়াল সিকিউরিটি, আর ও তো অন্যান্য 8-10 মেয়ের মতো না, একটু সেলফ ডিপেন্ডেন্ট, রেসপন্সিবিলিটি বানা। আচ্ছা তুমি এত খোঁজ খবর নিচ্ছ কেন তোর ব্যাপারে? না ওরকম কিছু না, ধর আমরা ঢাকা শহরে থাকি এতদিন ধরে, তো গ্রামের লোকজন, বাড়ির লোকজন তো আমাদের এখানে আসবেই, ঢাকা শহরে আসবে, তাদের নানা রকম বিপদ আপদে আমাদেরকে তাদেরকে লুক আফটার করা, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? তুই বলবি যে টাকা পয়সার যদি কোনো প্রয়োজন পড়ে, তাতে করে যেন লজ্জা না পায় আমার কাছে। হ্যাঁ, ও যে ধরনের মেয়ে, তোমার কাছে টাকা চাইতে বোধহয় লজ্জাই পাবে ভাইয়া। ঠিক করতে আসিনি, আমি আসছি ব্যাংক থেকে। কই? তো বাজারে যাচ্ছে। ওই বাড়িটার আপনাদের বেশি দিন থাকবে না, ব্যাংকের একটা সাইনবোর্ড ঝুলবে এখানে। কার জন্য আবার? নিশির জন্য। ও খুব পছন্দ করে, স্কুলের সামনে দেখলাম বাচ্চারা মজা করে এমনি করে খাচ্ছে, আমি আবার মরিচ টরিচ দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন না তখন না করে করেই তো এত বড় বিপদ ঘরে এনে তুলেছ, আর কতদিন গোপন করবে তুমি? সময় হলে আমি তাকে বুঝিয়ে বলবো। লোনের 14 লাখ টাকা শোধ করার মুরুদ আছে তোমার? একটা উপায় তো বের করতে হবে, কালকে দেখি ম্যানেজারের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা হয় কিনা।